ঘর হতে পা বাড়িয়ে ভূগোলের সীমা ছাড়িয়ে কত প্রিয়জন হয় পরবাসী। সেই সব প্রিয়জন কে কোথায় আছে কেমন, চলো না একটু খোঁজ নিয়ে আসি। কিছু সুখ কিছু কথা, কিছু হাসি কিছু ব্যথা, কিছু জানা কিছু অজানার সন্ধানে বেঁধে নেই তারে প্রবাস মেলার মমতা। দেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের আজকের অনুষ্ঠান যারা উপভোগ করছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের প্রবাস মেলা অনুষ্ঠান শুরু করছি আমি মামুন ইমতিয়াজ। প্রবাস মেলায় আমরা সবসময় প্রবাসীদের কথা শুনি, তাদের সুখ দুঃখ কথা শুনি, তাদের আনন্দ বেদনার কথা শুনি, তাদের সাফল্য গাঁথা যেমন তুলে ধরি, পাশাপাশি তারা আমাদের অনুষ্ঠানে এসে বিভিন্ন সময় তুলে ধরেন তাদের সমস্যাগুলোর কথা এবং সেই অনুযায়ী তারা দাবি জানিয়ে থাকেন আমাদের দেশের সরকার বা আমরা কিভাবে সেসব সমস্যাগুলোকে উত্তরণ ঘটাতে পারি। প্রবাস মেলা অনুষ্ঠানে প্রবাসীরা আমাদের আমন্ত্রণে আসেন, তাদের সুখের কথা বলেন, তাদের দুঃখের কথা বলেন, তাদের প্রিয়জনের কথা বলেন, বিদেশে তাদের সমস্যার কথা বলেন, কিভাবে সেসব সমস্যা সমাধান করা যায় সেগুলো নিয়ে আমাদের দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নানাভাবে উদ্যোগ নিচ্ছেন এবং নিবেন, এই প্রত্যাশাই আমরা সবসময় করে থাকি। আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব একজন প্রবাসী শিল্পীর কণ্ঠে গান। আজি বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ। বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছ তুমি, বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছ তুমি। কত দূরে যাবে বলো, কত দূরে যাবে বলো, তোমার পথে সাথী হব আমি। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ। একাকিনী আছো বসে পথ ভুলে গিয়েছ তুমি, একাকিনী আছো বসে পথ ভুলে গিয়েছ তুমি। কোন দূরে যাবে বলো, কোন দূরে যাবে বলো, তোমার পথে সাথী হব আমি। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়,
আজকে আমাদের প্রবাস মেলা সেটে আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত প্রবাসী, দুই দেশে বসবাস করেন তাদেরকে। প্রথমেই আমরা তাদের সঙ্গে একটু পরিচিত হয়ে নেই। আমার ডান পাশে আছেন মুকুল হোসেন, উনি থাকেন সিঙ্গাপুরে। ওনার ডান পাশে আছেন মালয়েশিয়া প্রবাসী আলমগীর হোসেন। আমরা প্রথমেই জানতে চাইব মুকুল হোসেনের কাছে যে আপনার প্রবাস জীবনের শুরুর গল্পটা সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আমি 2008 সালে সিঙ্গাপুরে যাই অ্যাজ এ কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে, এবং বাকি যে সময়গুলো কাজের ফাঁকে ফাঁকে লেখালেখি এবং গান আর্ট চর্চা করছি সিঙ্গাপুরে। এবং সিঙ্গাপুর থেকে আমার দুইটা বই প্রকাশিত হয়েছে, একটা মি মাইগ্রেন ইংরেজিতে এবং একটা ব্রেভিং লাইফ, এটা 2016 এবং 2017। আলমগীর হোসেনের কাছেও জানতে চাই আপনার প্রবাস জীবনের শুরুর গল্পটা। জি, 91 সালে 17ই সেপ্টেম্বর মালয়েশিয়াতে প্রথম যাওয়া আমার প্রবাস জীবনে। এবং সেখানে যে প্রথমত কাজকর্মের ফাঁকে ফাঁকে চিন্তা করলাম যে কাজকর্ম, তখন স্যালারি অনেক অল্প ছিল, তখন চিন্তা করলাম যে একটু ব্যবসা বাণিজ্য করলে ভালো কিছু করা যায় কি না। সেই ব্যবসা বাণিজ্য শুরু করলাম। ইনশাল্লাহ আমি এখন আমার বাংলাদেশের রিক্রুটিং লাইসেন্স আছে, মালয়েশিয়ার 2000-এর মতো শ্রমিক আছে, আমার মিনি মার্কেট ছিলেন, রেস্টুরেন্ট ছিলেন। যেখানে প্রবাসীরা সমস্যায় পড়ে, যেখানে প্রবাসীরা মারা যায় বা নানাবিধ সমস্যায় আমি তাদেরকে সহযোগিতারও করার জন্য বিভিন্ন দেশ, মালয়েশিয়া বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ানো হয়। নানাবিধ সহযোগিতায় আমি আমার জীবনের এই প্রান্তগুলো শেষ করে আসছি মালয়েশিয়া। আমরা মুকুল হোসেনের কাছে আবার একটু জানতে চাইব, সিঙ্গাপুর তো ছোট্ট একটা দেশ, এত ছোট্ট দেশ এত উন্নত বিশ্ব দরবারে কিভাবে দ্রুত ডেভেলপ করে দাঁড়ালো? আপনার এই 18 বছর যে বিদেশে আছেন, এর অভিজ্ঞতার আলোকে আপনার দৃষ্টিতে কিভাবে আপনি দেখছেন? সিঙ্গাপুর যে একটা পুর, সেই সিঙ্গাপুরে প্রত্যেকটা মানুষের মানে প্রথম যে সত্য সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি। দেখুন, আমরা বাংলাদেশে বসবাস করি যখন, এক একজনের সাথে আমাদের এক একটা ঝুটঝামেলা বা সমস্যা থেকেই থাকে নানাবিধ, কিন্তু সিঙ্গাপুরের যে ব্যাপারটা, আপনার সাথে আমার মুখে মুখে তর্ক, রাগারাগি, মন কষাকষি সেটা থাকে, কিন্তু দেশের প্রতি যে একটা ভালোবাসা, দেশের প্রতি যে একটা সৌহার্দ্যবোধ, দেশকে উপরে সারিতে নিয়ে যেতে হবে, তাদের যে ঐক্যবদ্ধতা, এটা কিন্তু একটা বড় ধরনের ফ্যাক্ট। এবং একজনকে আরেকজনের সাপোর্টিভ যেটাকে বলে, যেমন আমার কোনো ছোটোখাটো সমস্যা হলে আমরা মূলত অনেকজনকে ডাকলেও অনেক সময় বিপদে কাছে পাই না, বাট সিঙ্গাপুরের মানুষগুলো এক একজনের সাথে আর একটা মানুষের একটা শক্ত বন্ধন, এবং তারা এডুকেটেড পিপল যেটাকে বলে আর কি, তারা সবাই শিক্ষিত এবং সবার মধ্যে একটা ভ্রান্তিত্ব বোধ আছে যে এটা আমার দেশের মানুষ, এটা আমার দেশ। আমি ছোট্ট করে একটা এক্সাম্পল দিই, যেমন অনেক সময় রাস্তাঘাটে ডাস্টবিনে ময়লা ফেলছে, যখন একজন সিঙ্গাপুরিয়ান সিটিজেনশিপ হেঁটে যাচ্ছে, ওটা কিন্তু নোংরা বা ময়লা সেটা ব্যাপার না, ওরা তা মন থেকে বিশ্বাস করে এটা আমার সিঙ্গাপুর, আমাকে গ্রিন রাখতে হবে, আমাকে ভালো রাখতে হবে, সেই পেপারটা ডাস্টবিনে কিন্তু ফালায় দিচ্ছে। এই সিঙ্গাপুরে যে একটা মানে মানুষের এনভায়রনমেন্ট, তাদের যে একটা বন্ধুত্বপূর্ণ আচরণ, সেটার কারণেই কিন্তু আসলে ডে বাই ডে তারা এই জায়গাটায় পৌঁছায় গেছেন। আলমগীর সাহেবের কাছে আরেকটু জানতে চাই যে সেটা হলো যে মালয়েশিয়াতে বাংলাদেশি কর্মীর সংখ্যা আনুমানিক কেমন আছে এই মুহূর্তে, এবং তারা সাধারণত কোন কোন পেশায় নিয়োজিত আছেন? আনুমানিক 8 লাখ প্লাস কর্মীর সংখ্যা আছেন। তারা যেমন কনস্ট্রাকশন, সার্ভিস সেক্টর, বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট এবং বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে নিজেরা ব্যবসাও করে যাচ্ছেন। এখানে 8 লাখ প্লাস। এখন মালয়েশিয়াতে যদি সরকার চায়, এখন মালয়েশিয়াতে আরও প্রচুর শ্রমিকের প্রয়োজন আছে, এবং মালয়েশিয়ার স্যালারিটা কিন্তু এখন খুবই ভালো, যেটা সিঙ্গাপুরের কাছাকাছি। মালয়েশিয়ান 1700 রিঙ্গিত হল বর্তমান 8 ঘন্টার স্যালারি, যেটা 30 দিয়ে পূরণ দিলে প্রায় 51,000 টাকার মতো চলে আসে, এটা 8 ঘন্টায় 26 দিনে। এখন যদি সরকার চায় যে আমাদের দেশের যে আরও কিছু শ্রমিক চলে যাক, তাহলে কিন্তু আমাদের আরও ভালো। ওদের দেশে আরও অনেক শ্রমিকের প্রয়োজন আছে, চাহিদা আছে। আমরা বিভিন্ন মিডিয়া প্লাস বিভিন্ন মালিক, ওখানকার লোকাল মালিকদের সাথে যে আলাপ আলোচনা করে জানতে পারি যে তাদের সার্ভিস সেক্টরের, কনস্ট্রাকশনের, হোটেল ম্যানেজমেন্টের, হোটেল এই কী বলে যে ভিজিটের, বিভিন্ন নানাবিধ জায়গার ভিতরে কিন্তু প্রচুর শ্রমিকের চাহিদা রয়ে গেছে। আমরা গণমাধ্যমে দেখলাম যে
কলিং ভিসা যেটা বন্ধ ছিল সেটা তো ওপেন হতে যাচ্ছে। এখন এই বন্ধটা বিভিন্নভাবে আমরা বিভিন্ন সমস্যা দেখতেছি। হয়তো মালয়েশিয়ান সরকার চাচ্ছে যে অল্প সংখ্যক লাইসেন্সের সাথে লাইসেন্স থেকে তারা লোক নেবে। আমাদের বাংলাদেশের 3000 লাইসেন্স আছে, মানে শ্রমিক রপ্তানির জন্য 3000 প্লাস আছে। তো এখন আমাদের লাইসেন্স সংখ্যা যদি ওনারা কমায় নেয়, তা আমাদের মনে হয় যে সরকারের উচিত মালয়েশিয়ান সরকার কিভাবে চায় তার চাওয়াটাকেই গুরুত্ব দিয়ে আমাদের শ্রমিকগুলো পাঠাতে। আমরা যদি সিদ্ধান্ত নিতে দেরি করি তাহলে দেখা গেছে অন্য অন্য দেশের শ্রমিকগুলা তারা কিন্তু মালয়েশিয়াতে ঢুকে যাবে। আর আমাদের সিদ্ধান্ত যখন পরে আসবে, সিদ্ধান্ত তো নেবেই সরকার যে আমাদের শ্রমিকও যেন যায়। আপনি ওখানে তো ট্রান্সলেটর হিসাবেও কাজ করছেন, সেই আলোকে যদি কিছু আমাদের ধারণা দেন। আমি দীর্ঘদিন থেকে অ্যাজ এ ভলেন্টিয়ার হিসাবে, ট্রান্সলেটর হিসাবে বেশ কয়েকটা নামকরা অর্গানাইজেশনের সাথে কাজ করছি। বিগত দিনে কিছু ইস্যু ছিল যেগুলা আইপি অ্যাটাস্টেড, যেটা ওটা একটা ভোগান্তির নাম ছিল মাত্র। আসলে সেটা থেকে কিন্তু অনেক সময় সিঙ্গাপুরের যারা বস, মানে আইপি অ্যাটাস্টেড যেটা, সেটা হচ্ছে যে নিজে বস গিয়ে একটা ভিসার মধ্যে সিল দিয়ে নিয়ে তারপরে একটা ওয়ার্কারকে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার মতো একটা প্রসেস ছিল। তো আসলে সেই প্রসেসটা খুব একটা হার্ড প্রসেস, কারণ যখন সিঙ্গাপুরে বিগ বস যারা, তাদের তো খুব বিজি টাইম, তারা যাইতে পারছেন না, অনেক ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। মাঝখানে সেটা থেকে কিন্তু আমাদের অনেক বাংলাদেশি ড্রপ আপ হয়ে গেছে, কারণ বসরা বলছে যে না, তোমাদের দেশের লোক আর দরকার নেই, কারণ এত প্রসেস, এই ঝামেলা ওই ঝামেলা। এখন সেটা সমাধান হয়ে গেছে মাশাআল্লাহ। এবং আমি যেটা দেখছি যে মনে হয় যে আরও ভালো ভালো প্রজেক্ট হচ্ছে সিঙ্গাপুরে, অনেকগুলো বড় বড় প্রজেক্ট হচ্ছে এবং ভালো বাংলাদেশ থেকে অনেক লোককে হায়ার করবে। তো এখন সিঙ্গাপুরে অনেক লোক নিচ্ছে। মাঝখানে যখন আমাদের এই অ্যাটাস্টেড ঝুট ঝামেলা ছিল এবং পাসপোর্ট রেনুয়ালের জন্য কিন্তু খুব ঝুট ঝামেলা হয়েছিল, অনেক বাংলাদেশি ভাইদেরকে এখন তো চলে আসতে, এখন সহজ হয়ে গেছে মাশাআল্লাহ। তো আমার যেটা আহ্বান সেটা হচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল, লুৎফি সিদ্দিকী সাহেব অলরেডি যোগাযোগ করছেন সিঙ্গাপুরে কিভাবে আমাদের বাংলাদেশিদেরকে আরও শক্তিশালী করা যায়, বাংলাদেশ থেকে আরও বেশি কিছু লোক নেওয়া যায়, তাহলে বাংলাদেশের মানে অর্থনীতির যে একটা ভিত, সেটা খুব ভালো করে দাঁড়াবে, এটা আমাদের বিশ্বাস আর কি। আপনাদের ওইখানে মালয়েশিয়াতে যে পাসপোর্ট সমস্যায় যে 3 ধরনের, এক জায়গায় জমা দেয়া, এক জায়গায় ওঠানো, আরেক জায়গায় চেকিং, এই বিষয়ে কি ভোগান্তি এখন কমেছে নাকি আপনাদের আরও কিছু বলবার আছে? না, এখনো যে সমস্যাটার কথা বললেন, এই সমস্যা স্টিল নাও এখনো আছে। আমাদের এম্বাসি যদি এক জায়গায় সব কাজ সারা যায় তাহলে কিন্তু 3 জায়গায় যাওয়া যাবে না। একটা ওয়ার্কার দেখা গেছে একদিন এক জায়গায় পাসপোর্ট তার জমা দিলেন, এখন সে একদিন ছুটি নিয়ে সে আইসা পাসপোর্ট জমা দিয়ে গেল, দ্বিতীয়বার আবার যখন সে রিসিভ করার জন্য আসলে সেম পুরান জায়গাটাই আসলো, তার কারণ সে জানে না যে নতুন জায়গা থেকে পাসপোর্ট ডেলিভারি নিতে হবে। তো সে পুরান জায়গায় আসার পরে খোঁজাখুঁজি পরে বুঝলো যে তাকে আরেক জায়গায় যেতে হবে, সেটাও অনেক দূরের জায়গা। তো ওখানে দেখা গেলো খোঁজাখুঁজি করার পরে তার সময় নষ্ট হয়ে গেল, আবার সেম আরেক দিন যেতে হবে, এরকমভাবে যেহেতু অফিস টাইমেই তো পাসপোর্ট ডেলিভারি নেবে। তো এইরকম এগুলো অবশ্যই ভোগান্তি। এবং অফিসারদের সাক্ষাৎ আরেক জায়গায়, এরকম এখন সব কয়টা সেক্টরই যদি একটা বিল্ডিংয়ে একটা জায়গার ভিতরে হয় তাহলে দেখা গেছে একজন সেম ডেতে তার কাজ শেষ করে যেতে পারে, ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের মতো। হ্যাঁ হ্যাঁ, মানে একই জায়গায় সব। আগে আমরা অতীতে যেই এম্বাসির যে কাজকর্মগুলো ছিল সবই একই জায়গার ভিতরে, অফিসার এম্বাসিডারও যেই বিল্ডিংয়ে বসবে, লেবার কাউন্সিলরও সেই বিল্ডিংয়ে বসবে, একই বিল্ডিংয়ে। আমরা চাই যে একই বিল্ডিংয়ে বসুক। 3 জায়গায় আমাদের ভাড়ার খরচও বেশি আসে, সরকারের খরচও বেশি আসে, আমরা সেবাটাও কিন্তু সেরকম পাই না। পক্ষ থেকে সরকারের কাছে এক ধরনের দাবি, জি জি, দাবি যে 3টা সেক্টরই যেন আমরা একই জায়গায় পাই এবং একটা এম্বাসির ভিতরে যেন আমরা গেলে সব কাজ শেষ করে চলে আসতে পারি, এটাই সরকারের কাছে আমাদের জোরালো দাবি। সিঙ্গাপুরে কি পাসপোর্ট সমস্যা, প্রবাসীদের রিনিউ, এইগুলো নিয়ে কোনো কিছু আপনার বলবার আছে? প্রবাসীদের মাত্র 2-3টা ব্যাপারেই কিন্তু সবসময় একটা রিকোয়েস্ট থাকে। আমরা খুবই স্বেচ্ছার এবং খুবই মানে মেহনতি মানুষ। আমাদের এয়ারপোর্টের যে একটা ফ্যাক্ট, সেটা একটা ইস্যু,
পাসপোর্টটা দ্বিতীয় ইস্যু, এবং আমাদের যেন একটা স্যালারি ভালো মানে সাস্টেনেবল অ্যামাউন্ট পাই, সেটাই আমাদের, কিন্তু এর থেকে আর বড় কিছু না। আমাদের অলরেডি আলহামদুলিল্লাহ আমরা পাসপোর্টের যে ফ্যাক্ট সেটা কিন্তু অলরেডি সমাধান হয়ে গেছেন বর্তমান সরকারের। হ্যাঁ, বর্তমান সরকারের যে পদক্ষেপ সেটাতে মানে মাশাআল্লাহ সব কিছু শিথিল হয়ে গেছে। দ্বিতীয় যে স্টেপ আমাদের চাওয়া, আসলে আমাদের যে চাওয়াটা এটা কিন্তু খুব বড় ব্যাপার না। যেমন আমরা এয়ারপোর্টে যখন আসি, এখানে যে জাতি ভেদাভেদ, ক্লাস একটা মানুষের এই যে ক্লাসটা নির্ধারণ করা, সেটা কিন্তু সত্যি খুব একটা দুঃখজনক ব্যাপার। আপনি আগামীর বাংলাদেশ প্রবাসীর দৃষ্টিতে কেমন দেখতে চান, যদি খুবই সংক্ষেপে? আমি বাংলাদেশকে দেখতে চাই যে সৎভাবে, মানে যে প্রত্যেকটা সেক্টরে সৎ মানুষ আসুক, আমাদের অসহায় মেহনতি মানুষগুলো ভোগান্তির শিকার না হোক। তো আমি চাই যারা যারা সিঙ্গাপুর না সারা বিশ্বে প্রবাসী যারা রয়েছে, যারা ভালো কাজের সাথে সম্পৃক্ত, তাদেরকে যেন বাংলাদেশ সরকার, যে সরকারই হোক, একটু অ্যাপ্রিসিয়েশন করে। আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য দুজনকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি। দর্শকবিন্দু, এখন পৃথিবীর শতাধিক দেশে আমাদের প্রবাসী বাংলাদেশিরা বসবাস করছেন এবং সেখানে তারা তাদের কাজের পাশাপাশি, কর্মের পাশাপাশি, লেখাপড়ার পাশাপাশি, ব্যবসা বাণিজ্যের পাশাপাশি তারা সে সমস্ত দেশে গড়ে তুলেছেন নানা ধরনের সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। সেই সমস্ত সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বেশ কিছু খবরাখবর নিয়ে থাকছে এখন একটি প্রতিবেদন। প্রবাসী বাংলাদেশিরা শুধু কাজেই সীমাবদ্ধ থাকেন না, তারা নানা ধরনের শিল্প, সংস্কৃতি, খেলাধুলা, শিক্ষা, সমাজসেবার মাধ্যমে বিশ্ব দরবারে দেশের পরিচয় তুলে ধরছেন গর্বের সঙ্গে। জেনে নেওয়া যাক কয়েকটি দেশের প্রবাসের খবরাখবর। প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে 14 সেপ্টেম্বর 2025 এক মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মুসাম্মদ শাহনারা মনিকা। নির্বাচন কমিশনার জানান, প্রবাসীরা এবার অনলাইনে নিবন্ধন করে মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন। ডাকযোগে ব্যালট এবং ফিরতি খাম পাঠানো হবে, যা সরাসরি রিটার্নিং অফিসারের কাছে পৌঁছে যাবে। ভোটাররা অনলাইনে ব্যালট ট্র্যাকও করতে পারবেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন দিগন্ত খুলবে এবং ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করবে। মালদ্বীপের থিনাধু আইল্যান্ডে 11 থেকে 14 সেপ্টেম্বর 2 দিনব্যাপী ভ্রাম্যমাণ কনসুলার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দূতাবাসের 5 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজের নেতৃত্বে থিনাধু আইল্যান্ড পরিদর্শন করেন। এ সময় ক্যাম্পে প্রবাসীরা ই পাসপোর্ট, এমআরপি আবেদন এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য কার্ড গ্রহণ করেন। স্থানীয় সিটি কাউন্সিলের সঙ্গে বৈঠক করে প্রবাসীদের বৈধকরণে সহযোগিতা চান প্রতিনিধি দলটি। এছাড়াও শিশু ও যুবকদের জন্য খেলাধুলার সরঞ্জাম বিতরণ করা হয়। রাজধানী মালেতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে না গিয়ে নিজ আইল্যান্ডেই এ ধরনের সেবা প্রাপ্তিতে প্রবাসী বাংলাদেশিরা খুবই আনন্দিত। সম্প্রতি জমকালো আয়োজনের মধ্য দিয়ে লন্ডনের সেন্ট জন হাইড পার্ক ক্রিসেন্টে অনুষ্ঠিত হয় মডেস্ট ফ্যাশন ওয়েভ লন্ডন ফ্যাশন শো। উক্ত ফ্যাশন শো সঞ্চালনা করেন তামান্না মিয়া, আয়োজন করেন তাশকিয়া আজমি ও আমিনা রশিদ। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডোরিয়ে, সেমার্টলিং, নাসিম আলী ওবিই, শরীফ ইসলাম, সোফিয়া কে চৌধুরী এবং ডাক্তার নিগাত আরিফ। শো পরিচালনা করেন জয়রাজ। অনুষ্ঠানে বিভিন্ন দেশের পোশাক, খাদ্য ও সাংস্কৃতিক স্টলও পরিদর্শিত হয়, যা আন্তর্জাতিক সম্প্রদায়ে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধকে পরিচিত করেছে। সম্প্রতি রিয়াদে ফেনী প্রবাসী ফোরামের 2025-26 কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অভিষেক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ মাজারুল ইসলাম শিমুল, সঞ্চালনা করেন আব্দুল বাতেন। প্রধান অতিথি ছিলেন ডক্টর মীর এম এ হাসান এবং প্রধান বক্তা ছিলেন ইমাম হোসেন সেলিম। সাংস্কৃতিক সন্ধ্যায় মঞ্চস্থ হয় নাটক রেমিটেন্স যোদ্ধা, যা প্রবাসীদের সংগ্রাম ও অবদানের গল্প তুলে ধরেছে। প্রবাসীরা জানান, এ ধরনের অনুষ্ঠান প্রবাসী কমিউনিটির মধ্যে একতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্প্রতি জর্ডান কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপদেষ্টা কামরুল হাসান এবং প্রধান বক্তা ছিলেন জর্ডান কেন্দ্রীয় বিএনপির সভাপতি খান মোহাম্মদ লিটন। সঞ্চালনা করেন মাহবুবুল আলম। বক্তারা জুলাই আগস্টে ফ্যাসিবাদ পতনের দাবিতে প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন কর্মসূচিকে বিশেষভাবে উল্লেখ করেন। প্রবাসী বাংলাদেশিদের নেয়া এসব উদ্যোগ ও অংশগ্রহণ কেবল সামাজিক ও সাংস্কৃতিক ঐক্যকে দৃঢ় করছে না, বরং তাদের অর্থনৈতিক, সামাজিক এবং দেশের উন্নয়নে ব্যাপক অবদান রাখছে। প্রিয় প্রবাসী, আপনারা প্রবাসে আপনাদের ঘাম ঝরিয়ে কষ্টার্জিত রেমিটেন্স দেশে পাঠাচ্ছেন। দেশ উপকৃত হচ্ছে, আপনার পরিবার পরিজন যেমন উপকৃত হচ্ছে, তেমনি আমরা আপনাদের কাছে প্রত্যাশা করব আপনি শুধু নিজের পরিবার পরিজন নিয়েই শুধু ভাববেন না, আপনার দেশে বসবাসরত যে সমস্ত প্রতিবেশী আছে তাদের সমস্যাগুলোও চিহ্নিত করে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাবো। একজন প্রবাসী হিসাবে এটা আপনার দায়িত্বের মধ্যেই পড়ে। নিশ্চয়ই আপনারাও এটা করছেন এবং আগামীতেও করবেন বলে আমরা প্রত্যাশা করি। প্রবাসীরা আমাদের সঙ্গে আজকাল অতি সহজেই মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেস probashmela@yahoo.com। আগামী অনুষ্ঠান আরও কিভাবে আরও বেশি উন্নত এবং সমৃদ্ধ করা যায় সেই চেষ্টা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। প্রবাস মেলা।